বন্ধুরা, খবরই খবর, কোনটা ছেড়ে কোনটা বলবো সেটাই ভেবে পাচ্ছি না। কপিল সিব্বালের ছবিতে জুতো এবং তার ফলে সঞ্জয়ের উকিল নিয়ে বড় আপডেট। কেউ আর সঞ্জয়ের হয়ে উকিলগিরি করতে চাইছে না। এমনকি সেই জিনিসটা দেখে সঞ্জয়ের ভয়ে মোটামুটি হয়ে গেছে। এবার যে সত্য উদ্গীরণ করে দিয়েছে, তার ফলে মমতা আর তার প্রিয় বিনীত গোয়েলকে এবার ডেকে জেরা করা হবে কিনা সেই সম্ভাবনা উজ্জ্বল হয়ে গেছে। তার পাশাপাশি এই বাংলার দাদা বলে যে নিজেকে পরিচয় দিত সেই সৌরভ গাঙ্গুলি, তাকে নিয়ে পুলিশ এবং ইন্টেলিজেন্সের এমন অবস্থা যে ভয়ে রাস্তায় বেরোতে দিচ্ছে না। কোথা থেকে কোন পাবলিক এসে পিটিয়ে দেবে, মাথায় থান ইট ফেলে দেবে, বোধহয় সেই আতঙ্কে ভুগতে হচ্ছে। মানে দাদাগিরি ঘুচে গেছে। এই যে নষ্টামি করছিল, যে এই এই আরজিকর কাণ্ড নিয়ে কিচ্ছু হয়নি, একতারা বিড়ি পাওয়া যায় না যে 1 টাকায়, সেই 1 টাকায় 318 একর জমি পাওয়ার জন্য চটি চাটার যে অভ্যাস, তার জন্য যে যে সবকটা বাঙালি শিখিয়েছে, এবার মমতা প্রশাসন ত্রাহি ত্রাহি রবে ছুটছে। এবং সব থেকে বড় কথা, এই সব ঘটনা ঘটার পরে যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে নিয়ে এত কথা হচ্ছে, এই সিভিক ভলেন্টিয়ারদের দৌরাত্ম্য নিয়ে কথা হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার করে যে বাংলার পুলিশের সিস্টেমটাকে মমতা ব্যানার্জি শেষ করে দিয়েছে, ভয়ে সেই সিভিক ভলেন্টিয়াররা এবার কাজ ছেড়ে দিতে চাইছে, কেননা পাবলিকের পেটানি বোধহয় অপেক্ষা করছে, এটা বুঝে গেছে। আর তাই তাদেরকে ধরে বেঁধে রাখার জন্য একটা মরিয়া প্রয়াস শুরু হয়েছে। কি কি ঘটনা ঘটছে এক এক করে বলবো, এবং প্রত্যেকটায় রীতিমতো চমকপ্রদ তথ্য থাকতে চলেছে। আসুন, অনেকগুলো খবর রয়েছে, দেরি না করে এক এক করে শুরু করে ফেলি। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই যে খবরটা যাব সেটা হচ্ছে এইটা। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে কারুর ছবি বিকৃতি করা বা এই ধরনের জিনিস তার পক্ষপাতী নয়, কিন্তু বাস্তবে যে দাবিতে বা যে কথাতে এই ঘটনাটা ঘটছে, তাকে আবার অস্বীকার করার জায়গাও নেই। আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে কপিল সিব্বাল, তার এই ছবি এবং সেই ছবিতে জুতো স্ট্যাম্প মারা একটা ছবি ভাইরাল হয়ে গেছে। এবং সেখানে মানুষ যেটা বলছে, যে এই কপিল সিব্বাল যে কাজটা করছে সেটা ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর। আরজি করে এরকম একটা হাড় হিম করা ঘটনা ঘটে গেছে, এবং সেই ঘটনায় রাজ্য সরকার, রাজ্যের পুলিশ, তাদের দায়িত্ব ছিল যারা প্রকৃত অপরাধী, প্রকৃত দুষ্কৃতী, তাদেরকে ধরে শাস্তির ব্যবস্থা করা। তাদেরকে সেই রাজ্য সরকার বাঁচানোর চেষ্টা করছে, এবং তথ্য প্রমাণ লোপাট করে এই দুর্বৃত্ত সমাজকে আড়াল করার চেষ্টা করছে। কতখানি জঘন্য অপরাধ করছে মমতার সরকার, এইটা সাধারণ মানুষের চর্চার বিষয়। এবং এটা শুধু সাধারণ মানুষের চর্চার বিষয় নেই, কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, প্রত্যেকটা জায়গায় এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আরজিকর কাণ্ডে মমতা সরকার তার দায় এড়াতে পারে না, এবং সেখানে খুনি ধর্ষকদের বাঁচানোর দায় এড়াতে পারে না। আর সেই জঘন্য সরকারটাকে, যেখানে গোটা পশ্চিমবঙ্গ মিলে উৎখাত করতে চাইছে, বলছে তোমরা বিদায় নাও, তোমাদের মতো এই রকম লোক আমরা চাই না, যারা আমাদের ঘরের মা বোনেদের সম্মান সম্ভ্রম নিয়ে খেলবে এবং তাদেরকে অসুরক্ষিত করে দেবে আর দুর্বৃত্তরাজ করবে। সেই সরকারটাকে ডিফেন্ড করছে এই কপিল সিব্বাল। কতখানি পয়সা লোভী হলে একটা লোক এতখানি নিচে নেমে যেতে পারে। তাই তাকে আমাদের ভারতবাসীদের তরফ থেকে, এটা শুধু পশ্চিমবঙ্গের ঘটনা নেই, সারা ভারতবাসীর তরফ থেকে এই উপহার দেয়া হলো, যারা যারা তাকে ভালোবাসা দিতে চান এই ছবি শেয়ার করুন, এই বলে কিন্তু সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে। অর্থাৎ এতদিন যেটা এই এই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠত, এবং কংগ্রেসের দুই মহামহিম, একদিকে কপিল সিব্বাল আর একদিকে এই অভিষেক মনু সিংভি, যদিও ধান্দাবাজ কপিল সিব্বাল, সে যখন দেখলো যে কংগ্রেস থেকে আর আর রাজ্যসভায় যাওয়া যাবে না, ওখানে বসে আর ফেসিলিটিগুলো পাওয়া যাবে না, সাথে সাথে নির্দল হয়ে সমাজবাদী পার্টির সমর্থনে উত্তরপ্রদেশ থেকে এখন রাজ্যসভায় গেছে, ফলে সরাসরি কংগ্রেসে আছে বলা যাবে না। কিন্তু এই দুজন মার্কামারা উকিল সারা ভারতবর্ষের যেখানে যত চিটিংবাজ, তোলাবাজ, ফেরেববাজ আছে, যারা দেশটাকে লুটে পুটে নিজেরা নিজেরা বড়লোক হচ্ছে আর গোটা দুর্নীতিটাকে মানে চরমে নিয়ে যাচ্ছে, তাদের সাপোর্টে আসা দুই উকিল। এবং সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারই হোক আর তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী হোক, যাদের সঙ্গেই দুর্নীতির অভিযোগ উঠেছে, যখনই তাদের বিরুদ্ধে কোনো ব্যাপার গেছে, তাদেরকে বাঁচাতে ঢাল হিসেবে এই কপিল সিব্বাল আর অভিষেক মনু সিংভি, তারাই খাড়া হয়েছে। কোটি কোটি টাকার লেনদেন হয়, আমার আপনার জনগণের ট্যাক্সের পয়সায় এই উকিলদের পৌঁছা হয়, এবং এবং তারা সেই সেই জায়গা থেকে আগডুম বাগডুম বিভিন্ন রকম আইনের ফাঁক গলিয়ে এই দুর্নীতিবাজদের বাঁচানোর চেষ্টা করে। এইটা সাধারণ মানুষ হিসেবে এতদিন পশ্চিমবঙ্গবাসী বলতো, এবার কিন্তু সারা ভারতবর্ষ বলতে শুরু করে দিয়েছে, এবং কপিল সিব্বালকে এই এই ভালোবাসা দিয়েছে।
এবার আপনারাই বিচার করে দেখবেন যে এটা সঠিক করা হয়েছে, কারোর ছবিতে এরকম জুতোর ছাপ দিয়ে সেটা বলা, তাকে ধান্দাবাজ বলে প্রকাশ্যে নিয়ে আসা, সেটা সঠিক হয়েছে নাকি? যাই হোক, সেটা তার তো আইনজীবী পেশা থেকে করেছে, এইটা অন্তত করা উচিত হয়নি। এই বিচারের ভার আপনাদের উপর ছেড়ে দিলাম। এটাকে আমি প্রমোটও করছি না, কিন্তু যারা এটার প্রতিবাদটা করছেন, আমি তাদের প্রতিবাদের ভাষাটা নিয়ে হয়তো একটু আপত্তি আমার থাকতে পারে, কিন্তু যে ইস্যুতে তারা বলছেন সেটাতে আমার কিন্তু পূর্ণ সমর্থন রইল। আচ্ছা, এবার কপিল সিব্বালের যখন এই অবস্থা হয়েছে, তখন বাংলাতে কিন্তু আইনজীবীরা একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আপনারা জানেন যে কদিন ধরেই খবরে আসছে এই সঞ্জয় রায় যে সত্যি কথা বলছে না, এই জায়গাটা মোটামুটি সিবিআইয়ের কাছে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ফলে তার পলিগ্রাফ টেস্ট হবে, সোজা বাংলায় যেটাকে বলা হয় লাই ডিটেক্টর টেস্ট হবে, যাতে করে এটা যদিও কোর্টে প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করা হবে না, কিন্তু সঞ্জয় রায় আসলে সত্যি বলছে না মিথ্যাচার করছে সেইটা সামনে এসে যাবে, যেটা তদন্তের কাছে সাহায্য করবে। এখন মুশকিল হচ্ছে যে এই এই জায়গাটা করতে গেলে যে ব্যক্তির এই লাই ডিটেক্টর টেস্ট করতে হয় তার নিজস্ব কনসার্ন নিতে হয়। এখন তাকে কোনো রকমের চাপ দিয়ে ভয় পাইয়ে সেই কনসার্নটা নেওয়ানো হচ্ছে, নাকি সে স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকেই বলছে যে না আমি এটাতে রাজি আছি, এইটা কিন্তু জাজের সামনে, বিচারপতির সামনে গিয়ে তাকে বলতে হয় যে কোনো রকম চাপের মুখে আমি করছি না, আমি এই প্রসেসটার সঙ্গে এগ্রি করছি এবং আমার পলিগ্রাফ টেস্ট করা হোক। এবার এই পলিগ্রাফ টেস্টটা করার জন্য তাকে যখন ব্যাঙ্কসাল কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, মামলা রুজু করার জন্য বিচারপতিরা বলে দিয়েছেন, সিবিআই সেখানে পৌঁছে যাওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু কেসটা লড়া যাচ্ছে না। কেন? কেননা কোনো আইনজীবী সঞ্জয় রায়ের হয়ে দাঁড়াতে চাইছে না। প্রত্যেকেরই একটাই কথা যে দেখুন, আজমাল কাসাব যখন ভারতবর্ষ আক্রমণ হয়েছিল তার হয়েও আইনজীবীরা দাঁড়িয়েছিল, এবং সেইটা একটা ঘৃণ্য কাজ হিসেবে আইনজীবীদের গায়ে দাগ পড়ে গেছে। কিন্তু এই সঞ্জয় রায় যে কাজটা করেছে সেটা এই আজমল কাসাবের থেকেও ভয়ঙ্কর এবং ঘৃণ্য। কেননা আজমল কাসাব ছিল ভারতের শত্রু, সে ভারতে থাকতো না, সে ভারতীয় নয়, একজন পাকিস্তানি। সুতরাং পাকিস্তানি হয়ে ভারতের সঙ্গে শত্রুতা করতে সে এই কাজটা করতে এসেছে। সেটাকে যদিও বা মনে করা যায় যে তার দিক থেকে কোনো পজিটিভ পয়েন্ট থাকলেও থাকতে পারে, আমাদের ঘরের একটা বোনকে এইভাবে নৃশংস জিনিস করা, সেটা সঞ্জয় রায় কেন করবে? আর যদি নাই করা হয়, তাকে যদি স্কেপগোটি করা হয়, সেই কথাটাই সে কেন প্রকাশ্যে বলছে না যারা তাকে স্কেপগোট করতে চাইছে? সুতরাং যতক্ষণ পর্যন্ত না সঞ্জয় রায় এই কথা প্রকাশ্যে বলবে যে তাকে বলির বকরা করা হয়েছে, সে অপরাধী নয়, ততক্ষণ পর্যন্ত তার হয়ে কোনো আইনজীবী সওয়াল করতে চাইছে না। ভাবুন একবার, আইনজীবীরাও এই সরকারের বিরুদ্ধে কোন জায়গায় চলে গেছে, কোন প্রোটেস্টে চলে গেছে, আর এই নির্লজ্জ সরকার এখনো গদি আঁকড়ে পড়ে আছে। এবার সব থেকে মজার ব্যাপার হয়েছে, সঞ্জয় যখন নিজে বুঝে গেছে যে যতক্ষণ পর্যন্ত না সে বলতে পারবে বা বলছে প্রকাশ্যে যে তাকে বলির বকরা করা হয়েছে, আসল ঘটনা ঘটিয়েছে অন্য কেউ, তখনই কিন্তু সঞ্জয় রায়ের স্টান্স চেঞ্জ হয়েছে। কেননা আগামী দিনে সত্যিই যদি উকিল না পায়, সে মামলাটা লড়বে কি করে? এবং এখানে যে ঘটনাটা ঘটেছে কারোর তার বুঝতে অসুবিধা নেই যে কি ঘটনা ঘটছে। তাই সঞ্জয় রায় দুটো নাকি স্টেটমেন্ট দিয়েছে সিবিআইকে, যেটা পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দিতে পারে। কি স্টেটমেন্ট দিয়েছে? সঞ্জয় রায় পরিষ্কার বলেছে, আমি যখন ঘটনাস্থলে পৌঁছই তখন সমস্ত কিছু হয়ে গেছে, অর্থাৎ খুন এবং ধর্ষণের যে অভিযোগ উঠছে সেই দুটো কাজই ওখানে হয়ে গেছে, আমি শুধু ওখানে গিয়েছিলাম ছবি তুলতে। এবং এই 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 কথাটা বলার পরই কিন্তু তদন্তের মোড় নতুন দিকে ঘুরে যেতে পারে। কেননা এই সঞ্জয় রায়কে সামনে নিয়ে এসে কলকাতার সিপি বিনীত গোয়েল তিনি বলেছিলেন যে মূল অভিযুক্তকে ধরা হয়ে গেছে, সমস্ত কিছু করা হয়ে গেছে। তাহলে যে সঞ্জয় রায় আজকে স্বীকারোক্তি দিচ্ছে যে সে কোনো ঘটনাই ঘটায়নি, ঘটনা ঘটার পর সেখানে পৌঁছেছে, কলকাতা পুলিশ তাকে সামনে নিয়ে এলো কেন? কার অনুপ্রেরণায়? কলকাতা পুলিশ কি অকর্মণ্য অপদার্থ, নাকি স্কেপগোটটা খাড়া করেছিল, স্ক্রিপ্টটা কে রেডি করে দিয়েছিল? সেইটা জানার জন্য কিন্তু এবার বিনীত গোয়েলকে হেফাজতে নিয়ে সিবিআই জেরা করার একটা দাবি কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। এবং তার পাশাপাশি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে হেফাজতে নিয়ে এবার জিজ্ঞাসাবাদের জন্য কথা উঠতে শুরু করেছে। কেননা এই মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে তদন্তটাকে প্রভাবিত করতে চাইছিলেন। তিনি প্রকাশ্যে বারবার বলেছেন যে মূল অপরাধীকে ধরা হয়ে গেছে। এমনকি যিনি মারা গেছেন তার বাড়িতে গিয়ে তার বাবা মাকে অবধি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছেন যে আমরা মূল অপরাধীকে ধরে দিয়েছি, এবার 10 লাখ টাকা নিয়ে পুরো ব্যাপারটা মিটিয়ে নিন। এই যে কথা বলছেন, তাহলে তার কি মোটিভ ছিল এরকম একটা স্কেপগোটকে খাড়া করে সেই জায়গা থেকে তাকে মূল অভিযুক্ত বলে দাগিয়ে দেওয়া, যেখানে সঞ্জয় রায় নিজেই স্বীকার করছে যে আমি এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলাম না, আমি ঘটনা ঘটে যাওয়ার পর সেখানে উপস্থিত হয়েছিলাম। ফলে এই জায়গাটা সিবিআই তদন্তে কিন্তু এবার নয়া মোড় নিতে আসছে।
এদিকে এই আরজিকর কাণ্ড রিলেটেডই দাদার দাদাগিরি কিন্তু ঘুচিয়ে দিয়েছে বাংলার জনতা। আপনারা জানেন যে এই সৌরভ গাঙ্গুলি বলেছিলেন এটা একটা বিক্ষিপ্ত ঘটনা, এই নিয়ে রাজ্যের অবস্থা বলা যায় না, এবং সেটা নিয়ে কি পরিমাণ ট্রোল তাকে সহ্য করতে হয়েছে, এবং গোটা বাংলা প্রতিবাদে বুঝিয়ে দিয়েছে যে তুমি হতে পারো ইন্টারন্যাশনাল প্লেয়ার, তুমি একসময় ভারতের অধিনায়কত্ব করতে পারো, কিন্তু কোনো বিশেষ হরিদাস পাল হয়ে যাওনি। আজকে যখন গোটা বাংলা শোক মানাচ্ছে তখন তুমি ন্যাকামি করছো। তোমার বাড়িতেও তোমার স্ত্রী আছে, তোমার কন্যা আছে, আর সেখানে আমাদের বাংলার একটা মেয়ে এইভাবে চলে গেল, আর সেখানে তুমি এখনো চটি চাটছো। সেই জায়গা থেকে সৌরভ গাঙ্গুলি বোঝার পর বলতে শুরু করে এটা আমাকে নিয়ে ভুল ব্যাখ্যা হচ্ছে, কোথা থেকে হলো। নাটক অনেক করেছিলেন কিন্তু নাটক জমেনি। এরপরে সৌরভ গাঙ্গুলি একটা যেটা ডিসিশন নেয় যে তিনি নাকি এবার প্রতিবাদ মিছিলে হাঁটবেন, এবং যেমন দেবা তেমনি দেবী, তার স্ত্রীও নাকি সেই মিছিলে হাঁটবেন। বেশ, হাঁটুন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কেন বললাম কথাটা যেমন দেবী, যেমন দেবা তেমন দেবী। এই ভদ্রমহিলা, আবারও বলছি, ওনাকে পূর্ণ সম্মান দিয়েই বলছি, আমি এই বাংলার প্রত্যেকটা মহিলাকে, বাংলার কেন সারা পৃথিবীর সমস্ত মহিলাকেই আমি সম্মান করি, সেই সম্মান রেখেই বলছি যে কথাটা বলেছেন সেটা কতখানি ক্ষমার অযোগ্য। দেখুন, তিনি এই আরজিকর নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন যে সেদিন তো ওই মেয়েটি পার্টি থেকেও ফেরেনি। মানে কোনো মহিলা যদি রাত্রি করে পার্টি করে ফেরে, যদি সেই পার্টিতে গিয়ে তিনি একটু সুরাও পান করেন, মদ খান, সোজা বাংলায় সোজা করে বলছি, তাহলেই তাকে ধর্ষণ করার বা তাকে খুন করার কারোর অধিকার জন্মে যায়? কোনো মহিলা যদি তার ভালো লাগে পার্টি করতে, যদি তার ভালো লাগে মদ্যপান করতে, আমি এটাকে প্রমোট করছি না, মদ খাওয়াটাকে আমি প্রমোট করছি না, কিন্তু এটা তো যে যার ব্যক্তিগত চয়েস। ভারতীয় সংবিধান, ভারতীয় আইন অনুযায়ী মদ্যপান কি কোনো গরিত শাস্তিযোগ্য অপরাধ নয় তো? তাহলে একজন নারী পান করছেন আর একজন পুরুষ পান করছেন, তার মধ্যে কি ডিফারেন্স আছে? আজকে দুনিয়া কোথায় এগিয়ে গেছে! সেখানে একজনের ক্যারেক্টার আমি ডিফাইন করব সে মদ খেয়েছে কিনা। এই ভদ্রমহিলা বলছেন যে সে তো পার্টি থেকেও আসেনি সেদিন, তাহলে কেন এরকম কাজ হবে? মানে সেদিনকে যদি ওই ডাক্তারি বোনটি আমার যদি নিজের ক্যাম্পাসে খুন না হয়ে, চাকরিরত অবস্থায় খুন না হয়ে, কোনো পার্টি থেকে যদি একটু মদ্যপান করে বেরোতেন, তাহলে তাকে যদি রেপ করা হতো এবং খুন করা হতো, তাহলে কি সেটা জাস্টিফাইড হতো? তো এই রকম কমেন্ট করছেন সৌরভ গাঙ্গুলির স্ত্রী, আর তারা নাকি এই মিছিলে হাঁটবেন। এবার এই কথাটা সামনে আসার পর, বা এদের দুজনের কথাবার্তা সামনে আসার পর, কিন্তু পাবলিক রিয়াকশন মারাত্মক হয়েছে, এবং পাবলিক এত রেগে আছে যে এই চটি চাটাগিরি বন্ধ করো, লোককে টুপি পরানো, গাধা বানানো বন্ধ করো। তুমি ধান্দাবাজি করছো, ধান্দাবাজি করো। 1 টাকা দিয়ে একতারা বিড়ি পাওয়া যায় না, আর তুমি 318 একর জমি পেয়েছো, স্পেনে গিয়ে শিল্পপতি সেজেছো, তোমার চটি চাটার ইচ্ছা হলে চটি চাটো, কিন্তু ওই নাটুকেপনা রাস্তায় দেখাতে আসবে না যে আমিও আরজি করের প্রতিবাদ করছি। যদি আরজি করের প্রতিবাদ করতে হয় তাহলে একটা কথাই বলো, যেটা গোটা বাংলা বলছে, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। আছে হিম্মত? বলতে পারবে? তো এই রকম যখন সোশ্যাল মিডিয়াতে একটা ইম্প্যাক্টের জায়গা তৈরি হচ্ছে, তখন আজকে সৌরভ গাঙ্গুলি দু জায়গায় এরকম প্রতিবাদ মিছিলে নাকি হাঁটার কথা ছিল, ওই ক্যামেরায় গিয়ে মুখ দেখিয়ে একটু মিডিয়া কনসেন্ট্রেশন নেওয়া আর কি। তো পুলিশ নাকি 2 জায়গাতেই পারমিশন দেয়নি। ভাবুন একবার, সৌরভ গাঙ্গুলি মমতা ব্যানার্জির এত প্রিয় যে সৌরভ গাঙ্গুলি একটা রাত্রিবেলায় ভোর রাতে মেসেজ করলে মমতা ব্যানার্জি উঠে ফোন করে জবাব দেয়, সেই সৌরভ গাঙ্গুলি হাঁটতে চাইছে আরজিকার ইস্যুতে, আর তাকে পুলিশ পারমিশন দিচ্ছে না। এক জায়গায় নয়, দু জায়গায়। আর এখানেই জল্পনাটা ছড়াচ্ছে, তাহলে কি আইবি রিপোর্ট আছে যে এই দাদা এবার রাস্তায় নেমে ওই ঢং করতে গেলে পাবলিক বুঝিয়ে দেবে বৃন্দাবনটা কোন দিকে? সেই রিপোর্টটা পাওয়ার পরে কি আর রিস্ক নেয়নি, আর ঝুঁকি নিতে পারেনি? অর্থাৎ বাংলার জনগণ কিন্তু জাগছে। এই যারা নাটুকেপনা করছে, সেই নাটুকেপনাদের দিন শেষ, এটা কিন্তু বাংলার জনতা বুঝিয়ে দিতে চেয়েছে। আর এবার একদম শেষ খবরটা নিয়ে আসবো, সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। আপনারা জানেন যে সঞ্জয় রায় কাণ্ডের পর এই সিভিক ভলেন্টিয়ারদের দৌরাত্ম্য সেগুলো কিন্তু ক্রমশ সামনে আসছে। ভাতারেও একটা ইনসিডেন্ট ঘটেছিল যেখানে এক সিভিক ভলেন্টিয়ার গিয়ে হুমকি দিচ্ছে, ও বেশি বাড়াবাড়ি করবে না, একদম আর্জিকর করে দেবো। মানে প্রত্যেক জায়গায় সিভিক ভলেন্টিয়াররা যে কতখানি দাদাগিরি করছে সেই জায়গাটা সামনে আসছে, এবং প্রত্যেক জায়গায় এটাই সামনে আসছে, এই সিভিক ভলেন্টিয়াররা আর কেউ নয়, এরা বেসিক্যালি তৃণমূলের ক্যাডার। ফলে এরা যখন পুলিশ হয়ে যাচ্ছে, সিভিক ভলেন্টিয়ার মানে এরা পুলিশ, নিজেদের দারোগা টারোগা ভাবতে শুরু করে দিচ্ছে, এরা বিশাল শক্তিধর হয়ে উঠছে, এবং যা খুশি তাই অন্যায় অত্যাচার এরা করে যাচ্ছে। আর সেই জায়গা, সেই ছবিগুলো এক এক করে যখন সামনে আসছে, হয়তো সবাই নয় কিন্তু বেশিরভাগই নাকি এরকম করে, এরকম দাদাগিরি করে। বহু সিভিক ভলেন্টিয়ার আছে যারা শুধুমাত্র তোলাবাজি করে যায়, তার ফলে যে জায়গাটা তারা পায় সরকার থেকে, যেটা সবাই হাসে যে এটা দিয়ে তো মাসের তেলের খরচটাও হবে না, সেটা তাদের কিছু এসে যায় না।
দুহাত ভরে তোলাবাজি করে যাচ্ছে এবং তার একটা অংশ থানায় পাঠিয়ে দিচ্ছে, থানা থেকে আবার উচ্চ মহলে চলে যাচ্ছে এবং নিজেদের পকেট ভরে যাচ্ছে। সিভিক ভলেন্টিয়ার নিয়ে কিন্তু এই অভিযোগ উঠছে এবং তার ফলে তাদের উপর রাগ বাড়ছে। ফলে এই রাজ্যে যদি পালাবদল হয়, এই পার্টির ক্যাডার যারা সিভিক ভলেন্টিয়ার সেজে আছে বা এটা সিভিক ভলেন্টিয়ার সাজিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি, তাদের কপালে দুঃখ আছে, এটা কি তারা বুঝতে পারছে? বহু জায়গা থেকে খবর আসছে এই সিভিক ভলেন্টিয়াররা আর ডিউটি করতে চাইছে না। আর তাই তড়িঘড়ি রাজ্য সরকার এদের বোনাস না ভাতা 700 টাকা বাড়িয়ে দিয়েছে। যা পাচ্ছিল সেখান থেকে আরও 700 টাকা করে নাকি এক্সট্রা পাবে। অর্থাৎ খবরটা যে গুঞ্জন ছিল সোশ্যাল মিডিয়ায়, সেটা তাহলে সত্যতা এসে গেছে যে সিভিক ভলেন্টিয়াররা এবার আর কাজ করতে চাইছে না। তারাও বুঝতে পারছে এই রাজ্যের পালাবদল ঘটছে, সেই জন্য তাদের ধরে বেঁধে রাখার জন্য এই 700 টাকা বাড়ানো হলো। এখন তো অন্য কোনো রকম কিছু নেই, না পুজো আছে, না ঈদ আছে, না বড়দিন আছে, না নববর্ষ আছে, তাহলে 700 টাকা হঠাৎ করে কিসের জন্য বাড়িয়ে দেওয়া হলো? আর এই রাজ্য সরকার যদি রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে এতই ভালো মানসিকতা রাখে যে যখন তখন ইচ্ছা হয়ে টাকা বাড়িয়ে দেয়, ওসব কোনো কিছু উৎসব পার্বণ দেখার দরকার নেই। মমতা ব্যানার্জি ভোরবেলা ঘুম থেকে উঠে মনে হয় আজকে আমি টাকা বাড়াবো, বাড়িয়ে দিলেন। তাহলে ডিএটা দিচ্ছে না কেন? এই সরকারের গায়ে ডিএ মারা সরকার দাগটা পড়ে গেছে কেন? ডিএ মারা সরকার আর নেই দরকার সবাই বলছে কেন? সুতরাং সব মিলিয়ে কিন্তু ঘেঁটে ঘ হয়ে আছে পুরো সিস্টেম, পুরো জায়গাটা। এবং যত দিন যাচ্ছে আরজিকর ইস্যু বুঝিয়ে দিচ্ছে এই বাংলা তৈরি হয়ে গেছে পরিবর্তনের জন্য। এবং ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো কি করবে জানার নেই, কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নামবে এবং এই সরকারকে বলবে অনেক হয়েছে, আর তোমাদের দরকার নেই, এবার মানে মানে বিদায় নাও। কি বলবেন বন্ধুরা? এই যে খবরগুলো সামনে আসছে, কপিল সিব্বাল থেকে সঞ্জয় রায়, সৌরভ গাঙ্গুলি থেকে সিভিক ভলেন্টিয়ার, যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।